আমাদের এই সম্পর্ক কখনো আমার বাবা মেনে নেবে না সিয়াম। আমি তোমার থেকে 4 বছরের বড়। কেন আমাদের সম্পর্ক মেনে নেবে না তোমার বাবা? বড় আমরা যদি ক্লাসমেট হতাম তাহলে তাও একটা কথা ছিল, বাবাকে মানাতে পারতাম। কিন্তু আমি তোমার সিনিয়র হয়ে কিভাবে একটা জুনিয়র ছেলেকে বিয়ে করতে পারি? কিন্তু আমি তো তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। এখানে আমার কিছু করার নেই সিয়াম, তুমি আমাকে ভুলে যেও। রুহি, তুমি এটা বলতে পারো না আমার সাথে তুমি 6 মাস রিলেশন করেছো, এখন কেন এই কথা বলছো? আমি কি তোমার সাথে রিলেশন করতে চেয়েছি? তুমি তো আমাকে বাধ্য করেছো। আজব কথা, আমি কিভাবে বাধ্য করলাম বুঝলাম না বিষয়টা। বাধ্যই তো করেছো, তাছাড়া আর কি? কলেজের সব মেয়েরা তোমার জন্য পাগল, সব মেয়েকে তুমি পটিয়ে ফেলো 1 মিনিটে। আমাকেও তুমি পটিয়ে ফেলেছো, কিভাবে জানো? আমি বুঝতে পারিনি। ওলে বাবালে, তুমি কি কচি খুকি নাকি যে তোমাকে আমি পটিয়ে ফেললাম আর তুমি পটে গেলে? খবরদার সিয়াম, তুমি আমার সাথে এভাবে কথা বলবে না। যাও, তোমার সাথে ব্রেকআপ আজকে থেকে। এই বলে রুহি চলে যেতে লাগলো। রুহি সামনের দিকে পা বাড়াতেই সিয়াম রুহির হাতটা চেপে ধরলো, তারপর বলল, তোমাকে তো আমি এত সহজে ছাড়ছি না, তোমার সাথে আমার বোঝা পড়া আছে, এদিকে এসো। এটা বলে সিয়াম রুহিকে টান দিয়ে তার বুকের সাথে মিশিয়ে নিল। তারপর আশেপাশে তাকিয়ে দেখে রুহির ঠোঁটের সাথে তার ঠোঁট মিলিয়ে দিল। এইভাবেই 5 মিনিট কেটে গেল। 5 মিনিট পর সিয়াম রুহিকে ছেড়ে দিয়ে বলল, তুমি এইবার যেতে পারো। আর হ্যাঁ, একটা কথা মাথায় রেখো, তোমাকে আমি বিয়ে করব। রুহি সিয়ামের দিকে রাগি চোখে তাকিয়ে বলে উঠল, সিয়াম, তুমি কাজটা একদম ঠিক করলে না। তুমি কোন সাহসে আমার ঠোঁটে কিস করলে? আর হ্যাঁ, তুমি আমাকে কোনোদিনও বিয়ে করতে পারবে না। আমার বাবাকে তো তুমি চেনোনি। আজকে আমি গ্রামে চলে যাব, একটু পরেই আমার ট্রেন, আর কখনো তোমার সাথে দেখা হবে না আমার। সেটা তুমি দেখতেই পাবে, আর কখনো দেখা হবে কি হবে না, এবার তুমি যাও। রুহি আর কোনো দিকে কোনো কথা না বলে রাখতে রাখতে চলে গেল ট্রেনের দিকে। আর কিছুক্ষণ পরেই ট্রেন চলে আসবে। রুহি ট্রেনের জন্য অপেক্ষা করতে লাগলো। সিয়াম চলে গেল তার বাড়ি। আপনারা যদি বুঝতে পারলেন না তো চলুন আপনাদের বুঝিয়ে দিচ্ছি। আমাদের গল্পের নায়িকা রুহি খান, খানবাড়ির একমাত্র মেয়ে। অপরদিকে আমাদের গল্পের নায়ক শিয়াম আহমেদ। শিয়াম পরিবারের বড় ছেলে। শিয়ামের পরিবারও সচ্ছল, কিন্তু ওদের সম্পর্কের মধ্যে বাধা হচ্ছে শিয়ামের থেকে রুহি 4 বছরের বড়। রুহির বাবা কখনোই তাদের সম্পর্ক মেনে নিবে না। এই জন্য রুহি সম্পর্কটা শেষ করে দিয়ে চলে গেল তার গ্রামের বাড়িতে। রুহির পড়াশোনা শেষ হয়েছে, তার জন্য সে গ্রামের বাড়ি চলে গেল। আপাতত এতটুকু জেনে রাখুন, বাকিটা গল্পের সাথে থাকতে থাকতে জেনে যাবেন। শিয়াম বাড়ি ফিরে এসে নিজের রুমে গিয়ে বসে আছে। এমন সময় তার আম্মু বলে উঠল, কিরে বাবা, তোর কি হয়েছে? তুই এসে এরকম মনমরা হয়ে বসে আছিস যে? কই আম্মু, কিছু হয়নি তো আমার, আমি তো ঠিকই আছি। আমি তোর মারে, আমাকে যতই লুকাতে চেষ্টা কর না কেন, পারবি না। শিয়ামের আম্মুর কথা শুনে শিয়াম কিছু একটা ভেবে বলল, আম্মু, আমি কিছুদিনের জন্য বেড়াতে যেতে চাই, 1 মাস প্রায়। আমাকে তুমি কিছু টাকা দাও, আমার মন ভালো নেই, ঘুরে আসলে হয়তো মন ভালো হয়ে যাবে। সে না হয় তোকে টাকা দিলাম, সেটা ব্যাপার না, কিন্তু কোথায় যাবি তুই? আমার এক বন্ধুর বাড়িতে যাব, গ্রামে ওদের বাসা। অনেক দিন ধরে আমাকে যেতে বলেছে, কিন্তু যেতে পারিনি। এবার গিয়ে ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, তুই যেটা ভালো মনে করিস। তো কখন যাবি? কালকে সকালের ট্রেনে যাব। তুমি একটু বাবাকে ম্যানেজ করো, ঠিক আছে? বাবা যেন রাগারাগি না করে। সে বিষয়টা আমি দেখে নেব, তোর মাথা ব্যথা করতে হবে না। আমি শুধু চাই তুই হাসি খুশি থাক। সব সময় তোর মন মরা দেখতে আমার ভালো লাগে না রে। বাবা, তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়, খাবার বাড়তেছি আমি। হ্যাঁ, তুমি নিচে যাও, আমি আসতেছি। শিয়ামের এই কথা শুনে শিয়ামের আম্মু চলে গেল নিচে। শিয়ামও ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। খাবার টেবিল ওর আম্মু, ওর পাশে ওর ছোট ভাই। শিয়ামের ছোট ভাই বলে উঠল, ভাইয়া, আম্মু বলল তুমি নাকি বেড়াতে যাবে, আমাকে নিয়ে যাবে না? শিয়াম তার ভাইয়ের এমন কথা শুনে রাজীবের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে উঠল, আমি একটা সিক্রেট মিশনে যাচ্ছি, তোর ভাবিকে আনতে যাচ্ছি। তোর ভাবিকে নিয়ে আসি, তারপরে 3 জনে একসাথে ঘুরতে যাব, কেমন? রাজীব শিয়ামের কথা শুনে শিয়ামের মতোই ফিসফিস করে বলে উঠল, কি বলছো ভাইয়া, সত্যি আম্মুকে তাহলে বলি?
এই না, খবরদার আম্মুকে এখনই বলিস না। আম্মুকে তো সারপ্রাইজ দিব, এই জন্য না বলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আম্মুকে বলবো না, তবে কিন্তু আসার সময় আমার জন্য অনেক চকলেট আনতে হবে। ঠিক আছে, আমি নিয়ে আসবো তোর জন্য চকলেট। তারপর তিনজনে মিলে খাওয়া দাওয়া করে যে যার রুমে চলে গেল। শিয়াম রুমে গিয়ে বিছানায় বসে ফোন দিল তার বন্ধুকে। তার বন্ধু কল রিসিভ করে বলে উঠল, কিরে শ্যাম, অনেকদিন পরে ফোন দিলি, বড় লোক হয়ে গেছিস, কথাবার্তা বলিস না, কোনো খোঁজ খবর নাই, আজকে হঠাৎ কি মনে করে ফোন দিলি? কে বড়লোক হয়েছে সেটা তো দেখাই যায়, তুই তো একটাবার আমাকে কল দিস না। যাই হোক, তোর সাথে ঝগড়া না হয় পরে করব। একটা ভালো খবর আছে। কি ভালো খবর রে, বল তো শুনি। আমি তোদের এলাকায় বেড়াতে আসছি, তাও আবার 1 মাসের জন্য। শিয়ামের এমন কথা শুনে সাগর অবাক হয়ে বলে উঠল, কি বলছিস, সত্যি তুই আসবি? হ্যাঁ রে বাবা, একদম পাক্কা, সত্যি, কাল সকালেই রওনা দিচ্ছি। ঠিক আছে, তোর কথা শুনে খুশি হলাম। আয় আমাদের রংপুর শহরে ঘুরে যা, এখানে আসলে আর তোর ঢাকা যেতে ইচ্ছে করবে না। আসতে না ইচ্ছা করলে আর কি ওখানে একটা মেয়েকে বিয়ে করে থেকে যাব? হ্যাঁ আয়, তোকে এখানেই বিয়ে দেওয়ার ব্যবস্থা করব। তাহলে আম্মুকে আমি বললাম তুই কালকে আমাদের এখানে আসতেছিস, ঠিক আছে? ঠিক আছে, এখন তাহলে রাখলাম। ভালো থাকিস, কালকে দেখা হচ্ছে। হ্যাঁ তুইও ভালো থাকিস, আর স্টেশনে পৌঁছে আমাকে কল দিস, আমি তোকে গিয়ে নিয়ে আসবো, কেমন? সাবধানে আসিস। এই বলে সাগর কলটা কেটে দিল। শিয়ামও কলটা কেটে দিয়ে বিছানায় শুয়ে পড়ল। শুয়ে মনে মনে ভাবতে লাগলো, রুহি তো আমাকে বলেছিল ওর আব্বু নাকি ওই এলাকার চেয়ারম্যান। সাগরদের ওখানে গিয়ে রুহিদের বাসায় ঢোকার একটা ব্যবস্থা করতে হবে, একটা প্ল্যান করতে হবে সুন্দর। এসব ভাবতে ভাবতে সিয়াম যে কখন ঘুমিয়ে গিয়েছে তার ঠিক নেই। এইভাবেই দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। এবার চলুন আমরা একটু রুহির খবর নিয়ে আসি। রুহি বাসায় ফিরেছে 2 ঘন্টা হবে। বাড়ির মেয়ে বাড়িতে ফিরেছে, সবাই খুব খুশি। রুহি ফ্রেশ হয়ে খাবার টেবিলে এসে বসতেই রুহি দেখতে পেল তার পছন্দের সবকিছু রান্না করা। রুহি খুশি হয়ে খেতে লাগলো। রুহির পাশেই তার আব্বু বসেছিল। রুহির আব্বু খেতে খেতে বলে উঠল, রুহি মামনি, তাহলে তোমার ইচ্ছাটা আমি পূরণ করলাম। এখন তোমার আমার কথা শুনে চলার পালা। আমি যা বলবো তুমি তাই শুনবে। রুহি খাবার খেতে খেতেই উত্তর দিল, হ্যাঁ বাবা বলো, তুমি কি বলবে? তুমি বলেছিলে তুমি ঢাকা গিয়ে পড়াশোনা করতে চাও। আমি তোমাকে পড়াশোনা করতে পাঠিয়েছি। এখন আমি তোমাকে যেখানে বিয়ে দেব তোমায় সেখানে বিয়ে করতে হবে। রুহি তার আব্বুর কথা শুনে খাবার থামিয়ে বলে উঠল, বাবা আমি সবে মাত্র বাসায় ফিরলাম, আর এখনই তুমি বিয়ের কথা বলছো? হ্যাঁ বলছি, কারণ তুমি বড় হয়েছো, তোমাকে তো বিয়ে দিতেই হবে। আমার বন্ধুর ছেলের সাথে তোমার বিয়ে ঠিক করেছি। আমি 1 মাস বাদে তোমাদের বিয়ে। বাবা বিষয়টা একটু বেশি তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না? আমি যাকে চিনি না জানি না তাকে বিয়ে কিভাবে করব বলো? আমি তোমার সিদ্ধান্ত জানতে চাইনি, আমি আমার সিদ্ধান্ত জানালাম। আর আমি যে সিদ্ধান্তটা নিয়েছি সেটাই ঠিক, এর উপরে কোনো কথাই হবে না, মাথায় রেখো। রুহি অসহায় চোখে একবার তার আম্মুর দিকে আর তার বড় ভাইয়ের দিকে তাকালো, কিন্তু তারা কেউই কিছু বলতে পারলো না, কারণ এই বাসায় রুহির আব্বুর কথাই শেষ কথা। তার কথার উপরে কেউ কথা বলে না। রুহি কোনো মতে খাবার খেয়ে ওপরে চলে গেল। নিজের রুমে গিয়ে বসে বসে ভাবতে লাগলো, আমি যতই বলি না কেন আমি সিয়ামকে ভালোবাসি না। আমি যে সেই জুনিয়র ছেলেটাকে পাগলের মতো ভালোবেসে ফেলেছি। আমি এখন কি করব? আমি কি সিয়ামকে একবার কল দিব? সিয়াম তো আমাকে একবারও কল দিল না, তাহলে ও কি আমাকে ভুলে গেল? এসব ভাবতে ভাবতে রুহির ফোন দিল সিয়ামের ফোনে, কিন্তু সিয়ামের ফোন বন্ধ দেখাচ্ছে। এটা থেকে রুহি বেশ কয়েকবার ট্রাই করলো, বাট ফলাফল শূন্য। তাই রুহি ফোনটা বিছানার উপর রেখে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে আকাশ দেখতে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো, আমি কেন সিয়ামকে এভাবে বলতে গেলাম? আমার এগুলো বলা একদমই উচিত হয়নি। এর জন্য মনে হয় ও রাগ করেছে আমার উপর, কিন্তু সিয়াম আমার উপর রাগ করে থাকলে কেমন করে হবে? আমি তো তাকে হারিয়ে ফেলবো। এসব চিন্তা ভাবনা করতে রুহির মনটা খারাপ হয়ে যায়। তখনই রুহির রুমে ঢুকে দেখে রুহির বড় ভাবি রুহিকে কেমন মন খারাপ করে দাঁড়িয়ে থাকতে দেখে বলে ওঠে, কি ব্যাপার আমার একমাত্র ননদিনী, এরকম মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন? রুহির ভাবির কথায় রুহি কল্পনার জগৎ থেকে বের হয়ে আসে। তারপর ভাবিকে আমতা আমতা করে বলল, কই ভাবি, তেমন কিছু হয়নি তো। আসলে একটু ক্লান্ত লাগছে, জার্নি করে এসেছি তো ভাবলাম একটু রেস্ট নেব। ও আচ্ছা,
তাহলে এখন থেকে আর তোমাকে ডিস্টার্ব করব না, তুমি রেস্ট নাও, কালকে অনেক আড্ডা হবে, কেমন? আচ্ছা ভাবি, ঠিক আছে। তারপর তার বিছানায় শুয়ে পড়তেই ঘুমিয়ে গেল। অপরদিকে শিয়ামও ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে বিছানায় শুয়ে। চোখ বন্ধ করে শিয়াম মনে মনে বলে উঠল, অপেক্ষা কর মাই ডিয়ার সিনিয়র বউ, যখন তোমাকে ভালোবেসেছি তোমাকে আমি আমার ঘরের বউ করে আনবই, সে যেভাবেই হোক। তারপর শিয়ামও ঘুমিয়ে গেল। পরদিন সকালবেলা শিয়াম তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তার আব্বু আম্মুর থেকে বিদায় নিয়ে চলে গেল স্টেশনে। শিয়াম ট্রেনের টিকিট রাতেই কেটে রেখেছিল। সে ট্রেনে আসার পর টিকিট অনুযায়ী নিজের সিটে গিয়ে বসে পড়ল। তারপর বেশ কয়েক ঘন্টা জার্নি করার পর চলে আসলো শিয়াম রংপুরে। শিয়াম স্টেশনে নেমে ফোন দিল সাগরকে। সাগর বলল কিছুক্ষণ ওয়েট করতে, সাগরের জন্য অপেক্ষা করছে। সাগর প্রায় 10 মিনিট পর চলে আসলো। এসে শিয়ামকে জড়িয়ে ধরে বলতে লাগলো, বন্ধু, কতদিন পর তোর সাথে দেখা। আমি কখনো ভাবতেই পারিনি তুই এভাবে হুট করে চলে আসবি। চল তাড়াতাড়ি বাসায় চল, আম্মু তোর জন্য অনেক কিছু রান্না করেছে। হ্যাঁ চলো যাওয়া যাক। তারপর দুজন রিকশায় উঠে চলে আসলো সাগরের বাসায়। শিয়ামকে আসতে দেখে সাগরের আম্মু বলে উঠল, শিয়াম বাবা, এতদিনে আমাদের কথা মনে পড়লো। সেই কবে থেকে তোমাকে বলছি এসে বেরিয়ে যাও আমাদের বাড়ি থেকে, আসলে না তুমি। এই তো আন্টি, এখন সময় পেয়েছি, এখন চলে এসেছি। খুব ভালো কাজ করেছো, অনেক দিন থেকে যেতে হবে কিন্তু এত সহজে ছাড়ছি না। যাও সাগরের রুমে গিয়ে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নিচে এসো, গরম গরম খাবার রেডি করতেছি, খেয়ে নাও, তারপরে না হয় একটু রেস্ট নিয়ে যেও। আচ্ছা আন্টি, ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসছি। তারপর শ্যাম চলে গেল সাগরের সাথে সাগরের রুমে। দুজন ফ্রেশ হয়ে নিচে চলে আসলো। এসে খাওয়া দাওয়া করে রেস্ট নিতে চলে গেল উপরে। দুইজন বিছানায় বসে আছে। এমন সময় সিয়াম বলে উঠল, আচ্ছা সাগর, তোদের এলাকার চেয়ারম্যানের নাম কি? সিয়ামের মুখে সাগর এমন কথা শুনে অবাক হয়ে গেল। তারপর বলে উঠল, হঠাৎ তুই আমাদের এলাকার চেয়ারম্যানের নাম জিজ্ঞেস করছিস কেন বলতো? আরে তুই আগে বলতো, আমি তোকে সব কিছু খুলে বলছি। খালেক খান। কেন? ওনার মেয়ের নাম কি রুহি খান। শিয়ামের এমন কথা শুনে সাগর চোখ বড় বড় করে তাকিয়ে আছে শিয়ামের দিকে। তারপর বলে উঠল, তুই ওনার মেয়ের নাম কিভাবে জানিস? বিষয়টা কি বলতো সত্যি করে। আচ্ছা তোকে সব বলছি, তাহলে শোন। শিয়াম তারপর সাগরকে সবকিছু খুলে বলল। সাগর সবকিছু শুনে অবাক হয়ে বলে উঠল, তার মানে তুই আমাদের বাসায় বেড়াতে আসিসনি, বাবার সাথে দেখা করতে আসিসনি, তুই এসেছিস রুহি আপুর জন্য? শালা তোর জন্য আমি কোনো কথা বলবো না, শালা তুই একটা বেঈমান। আরে আমার কথাটা তো শোন, আমি আসলে ওকে খুব ভালোবাসি। ও ওর বাবার ভয়ে আমার সাথে ব্রেকআপ করে এখানে চলে এসেছে। এখন আমাকে একটা আইডিয়া দে না, তুই ছাড়া তো আমার কেউ নেই বল। আমি এসেছি রুহির জন্য, তো কি হয়েছে? আমি তো তোদের এখানেই এসেছি, এক কাজে দু কাজ হয়ে যাচ্ছে। রাগ করিস কেন ভাই? তুই না আমার জানের জিগার দোস্ত, তুই এমন করলে আমি কোথায় যাব বল? হয়েছে, ঢাকার ইমোশনাল ব্ল্যাকমেল করতে হবে না। কিন্তু একটা বিষয় কি, খালেক চাচা না খুব রাগী একটা মানুষ। আমার মনে হয় না তোর আর রুহি আপুর সম্পর্কটা খুব সহজে মেনে নেবে। তুই শুধু আমাকে ওই বাড়িতে ঢোকার একটা ব্যবস্থা করে দে, বাকিটা আমি ম্যানেজ করে নিব। আচ্ছা ঠিক আছে, ওই বাড়ির বড় ছেলে অর্থাৎ রুহি আপুর বড় ভাইয়ের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক, দেখি ওনাকে ফোনে কিছু একটা ব্যবস্থা করতে পারি কিনা। তারপর সাগর ফোন দিল রুহির বড় ভাইকে। 2-1বার রিং হতে রুহির বড় ভাই ফোন রিসিভ করলো। সাগর বলে উঠল, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি সাগর বলছিলাম, আমাকে চিনতে পেরেছেন? হ্যাঁ, তোমাকে চিনব না কেন? তোমাকে অবশ্যই চিনেছি। তুমি সেদিনকে আমাকে বাঁচিয়েছিলে, তোমাকে আমি কিভাবে ভুলে যাব বলো? আরে ভাই, এই কথা বলা আমাকে বারবার লজ্জা দিবেন না। রাস্তায় এরকম সমস্যা জারি হতো, আমি তারই পাশে দাঁড়াতাম, এটা তো আমার কর্তব্য। আজকালকার দিনে এরকম ভালো মানুষ খুব একটা দেখা যায় না, তো তাই বললাম। তো কি মনে করে আমাকে ফোন দিয়েছো? আসলে ভাইয়া বলছিলাম কি, আমার এক পরিচিত আছে, খুবই গরিব পরিবার একটা ছেলে, ও একটা কাজের খুব দরকার, ওকে যদি একটা কাজ দিতেন খুবই ভালো হতো। আচ্ছা, তুমি বিকালে আমাদের বাসায় ওকে নিয়ে এসো, আমি কিছু একটা ব্যবস্থা করে দেব, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। এই বলে সাগর ফোন কেটে দিল। সাগর ফোন কাটার সাথে সাথে সিয়াম বলে উঠল, কি বললো রে? আমাকে কি কাজে নেবে? হ্যাঁ কাজ নেবে বলেছে, কিন্তু তোর এরকম ড্রেসআপ চেঞ্জ করতে হবে, এরকম ড্রেসআপে গেলে ওরা তো বুঝে ফেলবে। আরে দোস্ত তুই চিন্তা করিস না, আমি নর্মাল ড্রেস নিয়ে এসেছি যেগুলো পরলে
আমাকে দেখে কেউ বুঝবে না আমি আসলে কে। তুই সব আট ঘাট বেঁধে নেমেছিস, বুঝতে যা পেরেছি। এখন রেস্ট নে, বিকালে তোকে নিয়ে রুহি আপুদের বাসায় যেতে হবে। তারপর দুই বন্ধু মিলে রেস্ট নিল। দুজনে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গেল নিচে। ওদের দুজনকে দেখে সাগরের আম্মু বলে উঠল, সাগর, তোরা দুজন উঠে পড়েছিস? বিকেলের হালকা নাস্তা দিয়েছি, দুজনে খেয়ে নে। আচ্ছা আম্মু, ঠিক আছে। আর আমরা খেয়ে বের হব, ঠিক আছে? আর সিয়াম আমাদের এখানে থাকবে না, ও আরেক জায়গায় থাকবে। সাগরের আম্মু সাগরের কথার মানে বুঝতে না পেরে বলে উঠল, মানে কি? সাগর শিয়াম আমাদের বাসায় বেড়াতে এসেছে, আমাদের বাসায় না থেকে সে কোথায় যাবে? এসব আমি তোমাকে পরে বলবো। ওর কিছু কাজ আছে, তাই ও বাহিরে থাকবে, আমাদের এখানে থাকা যাবে না। ও আচ্ছা, ঠিক আছে। সিয়াম আর সাগর মিলে হালকা কিছু নাস্তা করে বেরিয়ে পড়লো রুহিদের বাড়ির উদ্দেশ্যে। রুহির বাসার সামনে গিয়ে সাগর ফোন দিল রুহির ভাইকে। রুহির ভাই বাইরে বের হয়ে এসে সাগরকে বলল, তুমি চলে এসেছো, এসো ভিতরে এসো। কে কাজ করবে? এই তো ভাইয়া, এই ছেলেটা। সিয়ামকে দেখিয়ে কথাটা বলে উঠল সাগর। সিয়াম রুহির ভাইয়ের উদ্দেশ্যে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি অনেক বয়সে ছোট হবে আমার। তুমি কি কাজ করতে পারবে? আছি ভাইয়া, মোটামুটি। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের ছেলেদের সবই পারতে হয়। আমি সবই পারবো, আমাকে দয়া করে ফিরিয়ে দেবেন না। একটা কাজ দিন। বাবা মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমার যাওয়ার কোথাও জায়গা নেই। কি বলছো তুমি? আচ্ছা তুমি ভিতরে এসো, আমি দেখছি কি করা যায় তোমার জন্য। তারপর রুহির ভাই সাগর এবং সিয়ামকে নিয়ে ভেতরে চলে গেল। ড্রয়িং রুমে গিয়ে রুহির ভাই দেখলো রুহির আপু বসে খবরের কাগজ পড়ছে। রুহির ভাই রুহির আপুর সামনে গিয়ে বলে উঠল, বাবা, তোমার সাথে আমার কিছু কথা ছিল। রুহির আব্বু খবরের কাগজটা নামিয়ে রেখে বলে উঠল, হ্যাঁ বলো, কি কথা বলবে? আসলে বাবা, আমাকে একদিন বিপদের হাত থেকে বাঁচিয়েছিল সাগর। সাগর আজকে একটা ছেলেকে নিয়ে এসেছে, আমাকে বলেছে তাকে একটা কাজ দেওয়ার জন্য। যে আমার জীবন রক্ষা করেছে তাকে আমি কিভাবে ফিরিয়ে দিব বলো? তুমি একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবে ছেলেটাকে? রুহির ভাইয়ের এই কথা শুনে রুহির আব্বু বলে উঠল, অবশ্যই তাকে কাজ দেওয়া হবে। কে কাজ করবে? এই যে এই ছেলেটা কাজ করবে বাবা। সিয়ামকে দেখিয়ে কথাটি বলে উঠল রুহির ভাই। রুহির আব্বু সিয়ামকে ভালো মতো পর্যবেক্ষণ করে বলে উঠল, ওই ছেলে, এই ছেলে কি নাম তোমার? জি আঙ্কেল, আমার নাম সিয়াম আহমেদ। আমার দলের একটা ছেলে অসুস্থ ছেলে, সংখ্যা কম আছে। আমার দলে তুমি সেখানে যোগ দিতে পারো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আঙ্কেল। আর তোমার থাকা খাওয়া এখানে ফ্রি। বেতন আপাতত তোমাকে 12,000 টাকা দেওয়া হবে। পরবর্তীতে বেতন বাড়ানো যেতে পারে। তোমার কি সমস্যা আছে এতে? আঙ্কেল কি যে বলেন, এতে আবার আমার খারাপের কি আছে? এটা তো আমার জন্য অনেক বড় একটা সুযোগ। আচ্ছা ঠিক আছে তামিম, তুমি ওকে রাকিবের ঘরে নিয়ে যাও, গিয়ে পরিচয় করিয়ে দাও। আচ্ছা বাবা, ঠিক আছে। এ ছেলে, তুমি এসো আমার সাথে। সিয়াম তারপর সাগরের থেকে বিদায় নিয়ে চলে গেল রুহির ভাইয়ের সাথে ভেতরে এক রুমে। সাগর চলে আসলো নিচের বাসায়। রুহির ভাই গিয়ে রাকিবের সাথে সিয়ামকে পরিচয় করিয়ে দিয়ে আসলো। সিয়াম ঘরে বসে আছে, এমন সময় রাকিব বলে উঠল, তোমাকে দেখে তো মনে হয় তুমি অনেক ছোট। তুমি হঠাৎ এই কাজের সাথে যুক্ত কেন হলে? এই কাজে কত রিস্ক থাকে তুমি জানো? কি করব ভাইয়া, কোথাও কোনো কাজ পাচ্ছিলাম না, তার জন্য বাধ্য হয়ে এখানে আসতে হলো। সাবধানে থেকো, এই দলের সাথে যারা যুক্ত আছে তাদের উপর প্রায় হামলা হয়। ঠিক আছে ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সাবধান করার জন্য। এদিকে রুহি তার মন খারাপ করে রুমে বসে আছে। এই 2 দিন রুহি অনেক চেষ্টা করেছে সিয়ামের সাথে যোগাযোগ করার, কিন্তু করতে পারেনি। সিয়ামের ফোন বন্ধ। রুহি কি মনে করে নিজের রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে দিকে যাচ্ছিল। এমন সময় সিয়ামের মতো কারো কণ্ঠ শুনে থমকে গেল। মনে মনে বলল, আমার মনে হলো আমি সিয়ামের কণ্ঠ শুনলাম। আমি কি ঠিক শুনলাম? না না, এখানে সিয়াম কোথা থেকে আসবে? আমার মনে হয় মনের ভুল। এই বলে রুহি সামনের দিকে পা বাড়াতে যাবে, এমন সময় রুহি আবারও শুনতে পেল, আচ্ছা রাকিব ভাইয়া, এই বাড়িতে কে কে থাকে? এই বাড়িতে স্যার থাকে, ম্যাডাম থাকে, ভাইয়া থাকে, ভাবি থাকে, স্যারের মেয়ে থাকে আর গাদরা থাকে।
রুহিয়া নিজেকে কন্ট্রোল করতে না পেরে রাকিবের রুমের মধ্যে ঢুকে গেল। রাকিব রুহিকে তার রুমে ঢুকতে দেখে বলে উঠল, আরে ম্যাডাম, আপনি এইখানে? আপনার কি কিছু দরকার? আপনি আমার রুমে এসেছেন যে? আপনি আমাকে ডেকে পাঠাইলেই তো আমি চলে যেতাম। না, সমস্যা নেই, আমার কিছু দরকার না। আসলে আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, তোমার রুম থেকে আর একটা ছেলের কণ্ঠ শুনলাম, তাই ভাবলাম কে এসেছে সেটা দেখে যাই। ও এই কথা। ম্যাম, আজকে আসলে নতুন একটা ছেলে এসেছে। নতুন ছেলে? নাম কি তার? তার নাম তো সিয়াম। হঠাৎ আপনি তার কথা জিজ্ঞেস করছেন ম্যাডাম, কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা হয়নি। সেই ছেলেটাকে একটু ডেকে দাও তো। তারপর রাকিব সিয়ামকে ডাকতে লাগলো। সিয়াম রাকিবের ডাক শুনে বিছানা থেকে উঠে এসে সামনে দাঁড়াতেই রুহি তো অবাক। রুহি কিছু বলতে গিয়েও বলল না। সামনে রাকিব থাকায় সে নিজেকে কন্ট্রোল করে রাকিবকে বলে উঠল, আচ্ছা রাকিব, শোনো, তুমি একটু দোকানে যাও তো, এই নাও টাকা, আমার জন্য কিছু খাবার নিয়ে এসো। আমার আসলে ক্ষুধা লেগেছে, ভাত খেতে ইচ্ছে করছে না, তাড়াতাড়ি যাও কেমন? আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। তারপর রাকিব বের হয়ে গেল দোকানের উদ্দেশ্যে। রুহি রুমের ভিতর ঢুকে দরজা আটকে দিয়ে সিয়ামকে জড়িয়ে ধরে বলে উঠল, তুমি এখানে কিভাবে আসলে আর আমাদের বাসায় কিভাবে ঢুকলে? তোমাকে আমি 2 দিনে কতবার ফোন দিয়েছি, তোমার আইডিয়া আছে? তোমার ফোন বন্ধ কেন? রুহি সিয়ামকে জড়িয়ে ধরে। সিয়াম শকড হয়ে গিয়েছে, তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। রুহি আবারও সিয়ামকে বলে উঠল, কি হলো, প্রশ্নের উত্তর দিচ্ছ না কেন? একটা কথা জিজ্ঞেস করলাম তো। তুমি আমাকে হুট করে জড়িয়ে ধরায় আমি কি বলবো বুঝে উঠতে পারছি না। ও তাই নাকি? নাটক কম করো। তোমার মতো তো আর আমি কিস করিনি, তুমি তো আমাকে ডিরেক্ট কিস করেছো। আমি তো শুধু তোমাকে জড়িয়ে ধরেছি, তাতেই তোমার এই অবস্থা। হুট করে জড়িয়ে ধরেছো তো, তাই বুঝে উঠতে একটু সময় লাগছে। বেশ ভালোই লাগছে আমাকে জড়িয়ে ধরেছো, এভাবে জড়িয়ে ধরেই থাকো। হ্যাঁ, তোমাকে এইভাবে জড়িয়ে ধরে থাকি, আর বাবা এসে এইভাবে দেখুক, তোমাকে গুলি করে মেরে ফেলবে। তোমার বাবার কাছে বন্দুক আছে নাকি? হ্যাঁ আছে তো। এসব বাদ দাও, এখন তুমি বলো তুমি কিভাবে এখানে এলে, আর তোমার ফোন বন্ধ কেন? রুহি সিয়ামকে ছেড়ে দিয়ে বলে উঠল। রুহি এমন প্রশ্ন শুনে সিয়াম বলে উঠল, সে অনেক কাহিনী তোমাকে বলবো পরে। আর তোমাকে বলেছিলাম না আমি তোমাকেই বিয়ে করব, ভালো যেহেতু তোমাকেই বেসেছি, বিয়ে তোমাকেই করব। এখন শুধু দেখো তোমার বাবাকে কিভাবে পটিয়ে তোমাকে বিয়ে করি। আমার বাবাকে যতটা সহজ সরল ভেবেছো, ততটা সহজে আমার বাবা নয়, ঠিক আছে? সবে মাত্র তো এসেছে, থাকো, বুঝতে পারবে। হ্যাঁ, সবই তো বুঝতে পারলাম, কিন্তু একটা কথা বলো তো, তুমি তো আমার সাথে ব্রেকআপ করে এসেছো, তাহলে তুমি আমাকে 2 দিন ধরে ফোন দিচ্ছ কেন? সিয়ামের এমন কথা শুনে রুহি কান্না ভেজা কণ্ঠে বলে উঠল, সিয়াম, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি বাবার ভয়ে ওই কথাগুলো বলেছিলাম, কিন্তু বাসায় এসে বুঝতে পেরেছি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে তার বন্ধুর ছেলের সাথে। তুমি কিছু একটা করো। কি বলো? এই 2 দিনে এত কাহিনী হয়ে গেছে, আমি কিছুই জানি না। জানবা কেমন করে? ফোন বন্ধ করে রেখে দিয়েছো, তোমাকে জানানোর জন্য তো ফোন দিয়েছিলাম। তোমার উপর রাগ করে ফোন বন্ধ করে রেখেছিলাম, ভেবেছিলাম তোমাকে এসে সারপ্রাইজ দেব। আমি যে নিজেই সারপ্রাইজ হয়ে যাব সেটা তো বুঝতে পারিনি। দুজন কথা বলছিল, এমন সময় কারো আশার শব্দ পেয়ে রুহি বলে উঠল, সিয়াম, আমার মনে হয় কেউ এসেছে, আমি চলে যাচ্ছি। তুমি কি করবা ভেবে দেখো, যা করবা দ্রুত করবা। এই বলে রুহি দরজা খুলে দ্রুত তার রুমে হাঁটা ধরলো। আর মিনিট খানিকের মধ্যে রাকিব তার রুমে এসে উপস্থিত হলো আর সিয়ামকে বলে উঠল, ম্যাডাম, কই গেছে সিয়াম? আপনি চলে যাওয়ার পরই তো ম্যাডাম মনে হয় তার রুমে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে থাকো, আমি ম্যাডামের রুমগুলো দিয়ে আসছি। এই বলে রাকিব চলে গেল রুহির রুমের উদ্দেশ্যে। এদিকে সিয়াম বিছানায় বসে ভাবতে লাগলো, যে করি হোক আমাকে রুহির বাবার মন জয় করতে হবে, না হলে যে আমি রুহিকে হারিয়ে ফেলবো। সিয়াম এসব ভাবছে, হঠাৎ করে তার ফোনটা বের হচ্ছিল। সিয়াম তাকিয়ে দেখলো তার আম্মু ফোন দিয়েছে। সে রুম সাবধানে ফোনটা রিসিভ করে বলে উঠল, আম্মু, তুমি কেমন আছো বলো? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই গিয়ে একবার ফোন দিলি না কেন? খোঁজ খবর নাই, টেনশন হয় না নাকি আমাদের? আম্মু তুমি টেনশন করো না, আমি কি ছোট বাচ্চা নাকি? আমি একদম ঠিকঠাক আছি। হ্যাঁ, মা বাবা হও নাই তো, আগে বিয়ে করো, বাবা হও, তখন বুঝবা সন্তানের কি জ্বালা। খেয়েছিস তো তুই? হ্যাঁ আম্মু, খেয়েছি। তুমি খাওয়া দাওয়া করেছো? আর আব্বু কোথায়?
তোর আব্বু তো অফিসে, আমি বাসায় বসে আছি, আমি খাওয়া দাওয়া করেছি। তাহলে তুই সাবধানে থাকিস বাবা, আবার পরে কথা হবে। হ্যাঁ আম্মু, তুমি আর বাবাও সাবধানে থেকো। এই বলে সিয়াম ফোনটা কেটে দিল। তারপর বিছানায় শুয়ে কিছুক্ষণ রেস্ট করতে লাগলো। অপরদিকে রাকিব রুহির রুমে গিয়ে দরজায় টোকা দিল। রুহি দরজা খুলতেই রাকিব বলল, ম্যাডাম আপনার জন্য খাবার নিয়ে এসেছি। রুহি মন খারাপ করে বলে উঠল, ধন্যবাদ রাকিব, কিন্তু এখন আমার ক্ষুধা নেই, তুমি রেখে যাও, পরে খাবো। কিন্তু ম্যাডাম আপনি তো বলেছিলেন। আমি জানি কি বলেছি, এখন তুমি যাও। রাকিব কিছু বুঝতে না পেরে ফিরে এলো নিজের রুমে। সিয়ামকে বলল, কি হলো ব্যাপারটা কিছুই তো বুঝতে পারলাম না। ম্যাডামের আজকে মেজাজটা একটু খারাপ মনে হচ্ছে, কিন্তু কিছুক্ষণ আগেও তো ম্যাডামের মুড ঠিকঠাক ছিল। এই সিয়াম, তুমি কিছু বলছো না কি আবার? সিয়াম ভেতর ভেতর হাসলো। সে জানতো রুহির মন খারাপের কারণ। সে শুধু বলল, না ভাই, আমি তো কিছু বলিনি, আমি তো ওনার সাথে কথাই বলিনি, হয়তো অন্য কারণে মেজাজ খারাপ হতে পারে ভাইয়া। রাকিব কথা বাড়ালো না, ভাবলো হয়তোবা সিয়ামের কথাটাই ঠিক। রাত হয়ে গিয়েছে। সিয়াম রাকিবের রুমে শুয়ে আছে, কিন্তু তার চোখে ঘুম নেই। সে ভাবছে কিভাবে রুহির বাবাকে বোঝাবে। এমন সময় তার ফোনটি সাইলেন্ট মোডে ভাইব্রেট করলো। একটি মেসেজ এসেছে সাগরের কাছ থেকে। কেমন আছিস? কোনো প্রোগ্রেস হয়েছে? রুহি আপুর সাথে দেখা হলো? সিয়াম দ্রুত রিপ্লাই দিল, হ্যাঁ দেখা হয়েছে, সব শুনেছি। তার বাবা তাকে 1 মাসের মধ্যে বিয়ে দিতে চায়, আমাকে দ্রুত কিছু একটা করতে হবে। ব্যাপার সিরিয়াস হয়ে গেছে দেখছি। কাল সকালে আমি আসছি, একসাথে প্ল্যান করবো, এখন সাবধানে থাকিস। পরদিন সকালে সিয়াম সবার সাথে নামাজ পড়ে ফ্রেশ হয়ে নাস্তা করতে বসলো। রুহির বাবা, ভাই সবাই সেখানে আছেন। হঠাৎ রুহির আব্বু সিয়ামকে জিজ্ঞেস করলেন, তোমার নামটা কি যেন বললে? সিয়াম, তুমি কোথা থেকে আসছো? সিয়াম একটু নার্ভাস হয়ে বলল, জি স্যার, ঢাকা থেকে। ঢাকা থেকে এত দূরে পরিবারকে ফেলে এখানে কাজ করতে এলে কেন? সিয়াম মাথা নিচু করে উত্তর দিল, স্যার, সংসারের অবস্থা ভালো না, কিছু করতে হবে। হঠাৎ রুহি সেখানে এসে উপস্থিত হলো। সে সিয়ামকে তার বাবার সাথে কথা বলতে দেখে আতঙ্কিত হয়ে গেল। সে ভাবলো বুঝি সিয়াম কিছু বলে ফেলেছে। সে দ্রুত গিয়ে বলল, বাবা, আম্মু তোমাকে ডাকছে। রুহির বাবা চলে গেলেন। রুহি সিয়ামের দিকে তাকে একটু রাগারাগি ভাব দেখিয়ে বলল, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? যাও, তোমার কাজে লাগো। কিন্তু চোখের ইশারায় বুঝিয়ে দিল, সাবধান থাকো। সিয়াম বুঝে গেল এবং সেখান থেকে সরে গেল। বিকালে সাগর এসে পৌঁছালো। সে রুহির ভাই তামিমের সাথে দেখা করতে আসার নাম নিয়ে বাড়িতে ঢুকলো। সিয়ামের সাথে দেখা হওয়ার পর দুজন এক জায়গায় গেল। এখন কি প্ল্যান রে? দেখো, রুহির বাবা আমাকে তার দলে ভিড়িয়েছে, আমি ওনার কাছাকাছি যাওয়ার চেষ্টা করব, ওনার বিশ্বাস অর্জন করার চেষ্টা করব। কিন্তু সময় তো খুব কম, 1 মাসের মধ্যে তো বিয়ে ঠিক। আমার মনে হচ্ছে রুহির বাবা আসলে খুবই বিচক্ষণ এবং রাগী একজন মানুষ। তাকে এত সহজে পটানো যাবে না। তাকে দেখাতে হবে যে আমি তার মেয়ের জন্য কতটা সিরিয়াসলি ভাবি। আর এর সাথে সাথে তোকে একটা কাজ করতে হবে। সিয়ামের কথা শুনে সাগর বলে উঠল, আমাকে আবার কি কাজ করতে হবে বল দেখি? রুহির যে ছেলেটার সাথে বিয়ে ঠিক হয়েছে সেই ছেলেটার সম্পর্কে খোঁজখবর তোকে সব এনে দিতে হবে। পারবি তো? পারি কিনা? ও এই কাজ, আচ্ছা ঠিক আছে, হয়ে যাবে, সমস্যা নেই। শুধু রুহির থেকে ছেলে আর ছেলের বাবার নামটা জেনে নিস, আর বাসা কোথায় বাকিটা আমি দেখে নেব। তারপর সিয়াম আবারও সাগরকে বলে উঠল, দোস্ত, আমি শেষ পর্যন্ত রুহিকে নিজের করে পাবো তো? হ্যাঁ অবশ্যই পাবি, আমি তোর পাশে আছি, তুই চিন্তা করছিস কেন? তারপর দুজন আড্ডা দিতে চলে আসলো রুহিদের বাসার সামনে। সিয়াম চলে গেল বাসার ভেতর আর সাগর চলে গেল তার বাসায়। সিয়াম বাসার ভেতর ঢুকতেই রুহির সামনে পড়লো। রুহি কোমরে হাত দিয়ে বলে উঠল, এখন কোথায় যাওয়া হয়েছিল শুনি? তুমি তো এখানে ভালো করে কিছু চেনো না। এই তো গিয়েছিলাম একটা কাজে, তোমার ওসব জানতে হবে না। তুমি এভাবে আমার সাথে কথা বলছো, কেউ দেখে ফেললে কি হবে? কেউ দেখবে না, দেখার আগে চলো আমার সাথে। কই যাব আমি তোমার সাথে? চলো তো, গেলেই দেখতে পাবে। তারপর রুহি সিয়ামের হাত ধরে টানতে টানতে সিয়ামকে নিয়ে গেল তার রুমে। তারপর রুহি সিয়ামকে ভেতরে ঢুকিয়ে তার রুমে দরজা আটকে দিল। এটা দেখে সিয়াম বলে উঠল, আরে রুহি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি দরজা আটকাচ্ছ কেন? কেউ যদি এভাবে দেখে ফেলে তাহলে সর্বনাশ হয়ে যাবে। কেউ দেখবে না, যদি কেউ আসে তাহলে তুমি এই রুমের পেছনের দরজা দিয়ে চলে যাবে, গিয়ে বাগানে উঠবে, বাগানের থেকে ভেতরে দিয়ে
আবার বাসায় ঢুকবে, কেউ বুঝতেই পারবে না। সিয়াম তো রুহির কথা শুনে অবাক হয়ে গেল। তারপর বলে উঠল, তোমার মাথায় এত শয়তানি বুদ্ধি কই? আগে তো জানতাম না। আমার সাথে যখন প্রেম করছো তখন তো এত শয়তানি করনি তুমি। রুহি আস্তে আস্তে সিয়ামের দিকে এগিয়ে আসতে লাগলো আর বলতে লাগলো, তখন প্রয়োজন পড়েনি তাই শয়তানি করিনি, এখন প্রয়োজন পড়ছে তাই শয়তানি করছি। তোমার কোনো সমস্যা আছে? রুহি, আমার না তোমাকে দেখে খুব ভয় করছে, আমাকে প্লিজ যেতে দাও। রুহি একদম সিয়ামের সামনে এসে দাঁড়িয়ে তার গাল দুটো টেনে ধরে বলে উঠল, কেন বাবু, আমাকে তুমি ভয় পাচ্ছ? মনে আছে স্টেশনে আমাকে তুমি কিস করেছিলে? তখন তো আমি তোমাকে ভয় পাইনি। আমি এখন তোমাকে আদর করব, আমার তোমাকে আদর করতে মন চাইছে, তুমি ডিস্টার্ব করবে না। মানে তুমি কি বলতে চাও? সিয়াম তার পুরো কথা সম্পূর্ণ করতে পারল না। তার আগে রুহি সিয়ামের ঠোঁট দুটো দখল করে নিল। প্রায় 10 মিনিট পর রুহি সিয়ামকে ছেড়ে দিল, বলল, আজকে আপাতত এইটুকুই থাক, এত বেশি আদর করা যাবে না। এখন তুমি ওই দরজা দিয়ে বের হয়ে যাও। রুহি, তোমার মাথা ঠিক আছে তো? তুমি কি পাগল হয়ে গেছো? না তো, আমি একদম ঠিক আছি। সেদিন তুমি আমাকে কিস করেছিলে, আজকে আমি তোমাকে কিস করলাম, হিসাব বরাবর। আর বাকিটা বাসরাতের জন্য তোলা থাক। আমাদের এখনো বিয়ে হলো না, তুমি বাসর রাতের চিন্তা করছো? হ্যাঁ, আমি আগে থেকে সব পরিকল্পনা করে রাখছি। তুমি তো আমার 4 বছরের ছোট, তুমি একটা পিচ্চি মানুষ, তোমাকে তো মানুষ করে নিতে হবে আমার, তাই না? এই খবরদার বলছি, আমাকে একদম পিচ্চি বলবা না, আমার খুব রাগ হবে কিন্তু বলে দিলাম। তোমার রাগ কিভাবে ভাঙতে হয় সেটা আমি খুব ভালো করেই জানা আছে। এখন তুমি যাও তো, কেউ চলে আসলে সমস্যা হয়ে যাবে। তারপর সিয়াম বের হয়ে চলে গেল বাগানের মধ্যে। তারপর চলে গেল বাসার ভেতর। সিয়াম বাসার ভেতর গিয়ে ঢুকতেই রুহির আম্মু বলে উঠল, সিয়াম বাবা, তুমি খাওয়া দাওয়া করবে না? কোথায় গিয়েছিলে? তোমাকে খুঁজছিলাম, পেলাম না। আন্টি, আমি একটু বাইরে গিয়েছিলাম, আমি ফ্রেশ হয়ে আসি, তারপরে খাওয়া দাওয়া করব। এই বলে সিয়াম চলে গেল রুমে। তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিল। এইভাবে দেখতে দেখতে কেটে গেল প্রায় 15টি দিন। এই 15 দিনে রুহির আব্বুর অনেকটা বিশ্বাস অর্জন করেছে। কালকে সকালে এক জায়গায় মিটিং আছে, তার জন্য রুহির আব্বু সিয়ামকে ডেকে পাঠালো। সিয়াম রুহির আব্বুর সামনে এসে দাঁড়াতেই রুহির আব্বু বলল, সিয়াম, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। সিয়াম রুহির আব্বুর কথা মতো সোফায় বসে পড়ল। তারপর বলল, জি স্যার, বলুন, কি বলবেন? সিয়াম, তুমি ছোট হলেও অনেক বুদ্ধিমান, তোমার কাজে আমি অনেক খুশি হয়েছি। আমি তোমাকে অনেক বিশ্বাস করি, তাই তোমাকে বলছি, কালকে আমাদের এক জায়গায় মিটিং আছে, কিন্তু অপরপক্ষের দল আমাদের উপর হামলা করতে পারে, তাই সাবধানে থাকা দরকার। কালকে তুমি আমার সাথে যাবে আর তুমি সব দিকে খেয়াল রাখবে, ওকে? ঠিক আছে? নিশ্চয়ই স্যার, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আপনাকে সুরক্ষিত রাখার, আপনি চিন্তা করবেন না। হ্যাঁ, আমি তো জানি তুমি আমাকে নিরাশ করবে না, তার জন্যই তো আমি তোমাকে ভরসা করেছি। রুহির আব্বুর কথা শুনে সিয়াম মনে মনে খুশি হলো। তারপর রুহির আব্বুকে বলল, এই বলে রুহির আব্বু সোফা থেকে উঠে তার রুমে চলে গেল। সিয়াম সোফাতে বসেই মনে মনে বলতে লাগলো, আমি যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে। আমি রুহির আব্বুর বিশ্বাস অর্জন করতে পেরেছি। এখন আর আমার হাতে সময় নেই, সময় খুবই কম। যত তাড়াতাড়ি সম্ভব রুহিকে আমার নিজের করে নিতে হবে, না হলে আমি ওকে হারিয়ে ফেলবো। দেখি ভেবে কি করা যায়। এসব ভাবতে ভাবতে সিয়াম উঠে চলে গেল তার রুমে। সিয়ামকে রুমে ঢুকতে দেখে রাকিব বলে উঠল, সিয়াম, তোমাকে দেখে পিচ্চি পিচ্চি লাগে, কিন্তু আসলে তুমি অনেক কাজের একজন মানুষ। স্যার এই কয়দিনে তোমাকে কত বিশ্বাস করে ফেলেছে, যা আমরা খুব সহজে অর্জন করতে পারিনি। রাকিবের কথা শুনে সিয়াম মুচকি হাসি দিল। তারপর বিছানায় বসেই বলে উঠল, আরে রাকিব ভাই, কি যে বলেন তেমন কিছু না। হ্যাঁ, তা তো আমরা দেখতেই পারছি। তা স্যার কি বলার জন্য তোমাকে ডেকেছিল? ওই কালকে একটা মিটিং আছে সেজন্য ডেকেছিল। আচ্ছা, বুঝলাম। তাহলে তুমি থাকো, আমি একটু বাইরে যাব, কেমন? এসে আবার কথা হবে। আচ্ছা ঠিক আছে ভাই, সাবধানে যাবেন। এই বলে রাকিব বের হয়ে গেল তার নিজের কাজে। আর সিয়াম বিছানায় শুয়ে শুয়ে ভাবতে লাগলো, শুধুমাত্র রুহির আব্বুর
বিশ্বাস অর্জন করলে তো হবে না। রুহির আব্বুর সাথে আমার কথা বলতে হবে বিয়ের ব্যাপারে, কিন্তু উনি সত্যিটা জানার পরে আমাকে যদি গুলি করে মেরে ফেলে তখন আমি কি করব? সিয়াম এসব বিভিন্ন ধরনের চিন্তা করছিল শুয়ে শুয়ে। এমন সময় রুহে প্রবেশ করলো রুহি। সিয়াম রুহিকে আসতে দেখে বিছানা থেকে উঠে বসলো, তারপর বলল, রুহি, তুমি আমার রুমে এই সময় হঠাৎ কি দরকারে? সিয়ামের কথা শুনে রুহি সিয়ামের দিকে রাগী চোখে কটমট করে সিয়ামের দিকে তাকিয়ে বলে উঠল, এই কুত্তা, তুই আজ কয়েকদিন আমার সাথে দেখা করিস না কেন? তোর কোনো খোঁজ খবরই পাওয়া যায় না। বিষয় কি? হ্যাঁ, নতুন গার্লফ্রেন্ড পেয়েছিস নাকি? আরে রুহি, এইভাবে আমার দিকে কথা বলছো কেন? আর কি সব আবোল তাবোল কথা বলছো? আমি তো তোমার আব্বুর সাথে ব্যস্ত ছিলাম কাজে। তোমার আব্বুর কাছাকাছি থাকার চেষ্টা করেছি যাতে তার বিশ্বাস অর্জন করতে পারি। আমি সবকিছু তোমার জন্যই করছি, আর তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো? এটা কি ঠিক? তুমি এখন এই রুমে কি করছো? যদি দেখে ফেলে সর্বনাশ হয়ে যাবে, তুমি চলে যাও। সিয়াম যেন এই কথা বলছে তখনই পিছন থেকে রুহির ভাবি বলে উঠল, কেউ দেখে ফেলবে মানে? আমি তো দেখে ফেলেছি, এখন কি করবে তোমরা? রুহি তার ভাবির কণ্ঠ শুনে অবাক হয়ে গেল। পেছন ফিরে দেখে তার ভাবি দাঁড়িয়ে আছে। রুহি আমতামতা করে বলে উঠল, ভাবি, তো তুমি এখানে? আমি তো দেখলাম তুমি রুমে ঘুমিয়েছিলে, হঠাৎ তুমি এখানে আসলে কি করে? রুহির ভাবি রুহির কাছে এগিয়ে এসে বলে উঠল, তোমাকে অনেকদিন ধরে আমার সন্দেহ হচ্ছিল। আমি ভেবেছিলাম যে কিছু জিজ্ঞাসা করব, কিন্তু আমার হাতে কোনো প্রমাণ ছিল না, তাই জিজ্ঞাসা করতে পারিনি। আসলে সত্যি করে একটা কথা বলো তো, তোমাদের মধ্যে সম্পর্কটা কি আসলে? তুমি কি বলছো ভাবি? এইসব আমাদের মনে কোনো সম্পর্ক নেই। তুমি ভুল ভাবছো আমাদের। দেখো রুহি, আমাকে খবরদার মিথ্যা কথা বলবা না। আমি অনেকদিন ধরে একটা জিনিস খেয়াল করছি, আর এই ছেলের সাথে তোমার এত কিসের কথা? হ্যাঁ, কিছু তো একটা আছে। তুমি আমাকে সত্যি করে বলো না, না হলে কিন্তু আমি এখনই আব্বুকে সব বলে দিব, আর সব বলতে বাধ্য হব। না না ভাবি, প্লিজ আব্বুকে তুমি কিছু বলো না। আব্বু সব জানতে পারলে আমাকে মেরেই ফেলবে, আর সিয়ামকেও আর বাঁচতে দেবে না। রুহির এমন কথা শুনে তার ভাবির আর বুঝতে বাকি রইল না সিয়ামের সাথে রুহির কিছু একটা সম্পর্ক আছে। রুহির ভাবি বেশ কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, বেশ ঠিক আছে, আমি কাউকে কিচ্ছুটি বলবো না, কিন্তু আমাকে সব সত্যি কথা বলতে হবে। আমাকে যদি একটাও মিথ্যা কথা বলো তাহলে আমি তোমার আব্বু আর ভাইয়াকে বলে দিতে বাধ্য হব। ভাবি, আমি তোমাকে সব বলছি, প্লিজ তুমি এমন করো না। এতক্ষণ রুহি তার ভাবির মাঝে সিয়াম একটা কথাও বলেনি। সুই প্রথম থেকে শেষ পর্যন্ত সব কথা তার ভাবিকে খুলে বলল। তার ভাবি সব কথা শুনে অবাক হয়ে গেল, তারপর বলে উঠল, রুহি, তোমরা দুজন কি পাগল হয়ে গেছো? আব্বু কোনোদিনও তোমাদের এই সম্পর্ক মানবে না। তুমি তো আব্বুকে চেনো, তাই না? শুধু শুধু বৃথা চেষ্টা করছো তোমরা দুজনে। রুহির ভাবির এই কথা শুনে সিয়াম এবার বলে উঠল, সিয়াম ভাবি, আপনি চিন্তা করবেন না। আমি যেহেতু রুহিকে ভালোবাসি, আমি রুহিকে বিয়ে করব। কথা দিলাম যেভাবেই হোক। আমি যখন একবার এখানে চলে আসতে পেরেছি, আমি রুহিকে না নিয়ে এখান থেকে যাব না। আমার মুখে এই কথা শুনে রুহির ভাবি কিছু বলতে পারল না, শুধু একটা কথাই বলল, যা করবে ভেবে চিন্তে করবে, আর কোনো সাহায্য লাগলে আমাকে বলো। এই বলে রুহির ভাবি চলে গেল। তারপর রুহি সিয়ামের হাত ধরে বলে উঠল, সিয়াম, দিন তো চলে গেল, আর কিছুদিন পরে আমার বিয়ে হয়ে যাবে। আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি মরে যাব। বিয়ের দিন যদি তুমি কিছু না করো তাহলে আমি তোমার সাথে পালিয়ে যাব। এই বিয়ে আমি করব না। সিয়াম রুহিকে সাহস দিয়ে বলল, ভয় পেও না রুহি, তোমার ভাবি তো আমাদের পক্ষে আছে, এখন সে সাহায্য করবে। আমি তোমার আব্বুর বিশ্বাস অর্জন করেছি, এখনো তো সময় শেষ হয়ে যায়নি। কিন্তু সময় তো খুব কম সিয়াম, মাত্র 15 দিন বাকি। 15 দিনের মধ্যে তুমি কি করে সব বদলে দেবে বলো তো? আমি ঠিক করেছি কালকের মিটিং আমি তোমার আব্বুর জীবন বাঁচাবো, যে করেই হোক। তারপর সেই সুযোগে তার কাছে সব কথা খুলে বলবো। কি বলছো তুমি? জীবন বাঁচাবো মানে বিপদে পড়বে নাকি? সিয়াম প্লিজ, কোনো ঝুঁকি নিও না, আমি তোমাকে হারাতে পারবো না। শুধু বিশ্বাস রাখো আমার উপর। সিনিয়র আপু তোমার পিচ্ছি ছেলেটা সব ঠিক করে ফেলবে। এখন তুমি শীঘ্রই যাও, কেউ আসবে। আর কিছু না বলে চোখে অশ্রু নিয়ে দ্রুত রুম থেকে বেরিয়ে গেল। সিয়াম গভীরভাবে চিন্তা করতে লাগলো পরদিনের প্ল্যান নিয়ে। পরদিন সকালে সিয়াম রুহির আব্বুর সাথে গাড়িতে করে মিটিংয়ের জায়গায় রওনা দিল। রাস্তায় রুহির আব্বু সিয়ামকে জিজ্ঞেস করলেন,
সিয়াম, কোনো রকম ভয় পেও না। তুমি শুধু চারপাশ খেয়াল রাখো। কিছু অস্বাভাবিক মনে হলে আমাকে সাথে সাথে জানাবে। জি স্যার, আমি প্রস্তুত আছি, আপনি নিশ্চিন্ত থাকুন। মিটিং হওয়ার জায়গায় একটা অলিগলিতে সিয়াম সতর্ক চোখে চারিদিকে দেখছিল। হঠাৎ সে দেখতে পেল সামনের দিকে বাড়ির ছাদে একটা আলো। যেন কোনো কিছু সিয়ামের মনে হলো সেটা গান মেশিনের আলো। ওইদিকে মুখ করেই রুহির আব্বু কথা বলছিল। সিয়ামের কোনো কিছু ভাবার সময় পেল না। সে লাফ দিয়ে রুহির আব্বুকে ধাক্কা দিয়ে অন্যদিকে ফেলে দিল। ঠিক সেই মুহূর্তে একটা গুলির আওয়াজ হলো। সে সিয়ামের ডান কাঁধ বিদ্ধ হলো। সিয়াম জোরে চিৎকার করে উঠল আর এলাকায় হইচই পড়ে গেল। রুহির আব্বুর লোকজন দৌড়ে এসে তাদের ঘিরে ফেললো। স্পাইপারকে ধরার চেষ্টা করলো। রুহির আব্বু দ্রুত উঠে দেখলেন সিয়াম মাটিতে লুটিয়ে আছে, তার কাঁধ দিয়ে রক্ত ঝরছে। রুহির আব্বু চিৎকার করে সিয়ামকে বলতে লাগলো, সিয়াম, সিয়াম বাবা, তুমি ঠিক আছো? তিনি সিয়ামের মাথাটা নিজের কোলে তুলে নিলেন। সিয়াম হালকাভাবে তাকিয়ে দুর্বল কণ্ঠে বলে উঠল, আপনি ঠিক আছেন তো স্যার? হ্যাঁ বাবা, আমি একদম ঠিক আছি। তুমি আমাকে বাঁচিয়েছো। তুমি কথা বলো না। অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স নিয়ে আসো শিগগির। দ্রুত সিয়ামকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। রুহির আব্বু নিজে সিয়ামকে জরুরি ভর্তি করিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। এমন সময় ডাক্তার এসে বলতে লাগলো, যার গুলি লেগেছে তার আপনি কে হন? বাড়ির লোক? হ্যাঁ, আমি তার বাড়ির লোক। কি বলবেন আমাকে বলুন। এই রোগীকে দ্রুত অপারেশন থিয়েটারে নিয়ে যেতে হবে, না হলে একে বাঁচানো যাবে না। প্লিজ ডক্টর, আপনি কথা বলবেন না। ওকে বাঁচানোর জন্য আপনার যা করার করতে হয় আপনি তাই করুন। টাকা নিয়ে কোনো চিন্তা করবেন না। ডাক্তার রুহির আব্বুর অনুমতি পেয়ে সিয়ামকে নিয়ে অপারেশন থিয়েটারে চলে গেল। রুহির আব্বুর সাথে সিয়াম আরও একজন লোক ছিল, কিন্তু রাকিব ছিল না। রাকিব বাসায় ছিল। রুহির আব্বু রাকিবকে ফোন দিয়ে দ্রুত হাসপাতালে আসতে বলল। রাকিব রুহির আব্বুর সাথে কথা বলছিল। এমন সময় রুহি সব শুনতে পেল। রুহি ও রাকিবের সাথে হাসপাতালে চলে গেল। হাসপাতালের করিডোরে রুহির আব্বু পায়চারি করছিলেন আর মনে মনে ভাবছিলেন, এই ছেলেটা তো আমার জন্য তার প্রাণটা হারাতে পারত। কেন এমন করলো সিয়াম? শুধু কাজের জন্য নয়, নিশ্চয় আরও কিছু আছে, সেটা আমাকে জানতেই হবে। সিয়াম একটু সুস্থ হলেই আমি ওকে জিজ্ঞাসাবাদ করব। প্রায় 2 ঘন্টা পর ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বের হয়ে এলেন। তারপর রুহির আব্বুকে বললেন, গুলি হাড় স্পর্শ করেনি, লাগ ভালো ওর, কিন্তু রক্ত লাগবে। অনেকটা রক্ত বের হয়ে গেছে শরীর থেকে, কিন্তু আমাদের ব্লাড ব্যাংকে ওর রক্তের গ্রুপের সাথে ম্যাচ করে এমন রক্ত পাচ্ছি না। ডাক্তারের এই কথা শুনে রুহির আব্বু বলে উঠল, সিয়ামের ব্লাড গ্রুপ কি ডাক্তার? ওর ব্লাড গ্রুপ ও নেগেটিভ, যেটা আমাদের ব্লাড ব্যাংকে নেই। ডাক্তারের মুখে এমন কথা শুনে রুহির আব্বু খুশি মনে বলে উঠলেন, ডাক্তার, আমার ব্লাড গ্রুপ ও নেগেটিভ। আমার থেকে আপনি যত পারেন রক্ত নিন। আমার জন্য ছেলেটার আজ এই অবস্থা। আমি চাই না আমার জন্য ওর কোনো ক্ষতি হয়ে যাক। যাক, আলহামদুলিল্লাহ। নার্স, আপনি ওনাকে নিয়ে গিয়ে ব্যবস্থা করুন। তারপর নার্স রুহির আব্বুকে নিয়ে চলে গেল ট্রেন ওঠানোর জন্য। রুহির আব্বু ব্লাড দিয়ে শুয়ে আছে। এমন সময় রাকিব হসপিটালে এসে কল দিল রুহির আব্বুকে। সে ফোনটা ধরে বলে উঠল, হ্যালো রাকিব, তুমি এসেছো? হ্যাঁ স্যার, আমি তো চলে এসেছি। আপনি কোথায়? তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি চলে আসছি। এটা বলে রুহির আব্বু কল কেটে দিয়ে উঠতে যাবে। এমন সময় নার্স বলে উঠল। নার্সের এই কথা শুনে রুহির আব্বু বলে উঠল, নার্স, আমি একদম ঠিক আছি। আমাকে নিয়ে আপনি চিন্তা করবেন না। আপনি শ্যামের দিকে খেয়াল রাখুন। কোনো রেসপন্স পেলেই আমাকে জানাবেন। আমি বাইরে অপেক্ষা করছি। তারপরে রুহির আব্বু বাইরে চলে আসলো। বাইরে এসে রাকিবের সাথে রুহিকে দাঁড়িয়ে থাকতে দেখে বেশ অবাক হয়েই বলে উঠল, কি ব্যাপার রুহি, তুমি এখানে কি করছো? তোমাকে তো আমি আসতে বলিনি। রুহি তার আব্বুর কণ্ঠ শুনে তার আব্বুর কাছে দৌড়ে গিয়ে কান্না করতে করতে বলে উঠল, বাবা, আমার সিয়ামের কি হয়েছে বলো না। আমার সিয়াম এখন কেমন আছে? রুহির মুখে এমন কথা শুনে রুহির আব্বু অবাক হয়ে গেল। তারপর বলে উঠল, রুহি, তুমি এসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে তো? রুহি এবার ভয়কে দূরে সরিয়ে চিৎকার করে বলে উঠল, হ্যাঁ বাবা, আমার মাথা একদম ঠিক আছে। তুমি যাকে সামান্য একটা গার্ড ভাবছো, সে গার্ড নয়। আমি সিয়ামকে ভালোবাসি। সে শুধুমাত্র আমাকে ভালোবাসার জন্য আমাদের বাসায় মিথ্যা কথা বলে ঢুকেছে। আজকে আমার জন্য তার এই অবস্থা। আমি সিয়ামকে কেমন আছে প্লিজ বলো না। রুহির মুখে এই অপ্রকাশিত স্বীকারোক্তি শুনে রুহির আব্বু একদম হতবাক হয়ে গেলেন। তিনি কিছুক্ষণ চুপ রইলেন। তারপর ধীর গলায় বলে উঠলেন, রুহির আব্বু গম্ভীর স্বরে বলে উঠল, মানে এই ছেলেটা সিয়াম?
আমার মেয়ের প্রেমিক, আর সে আমার জীবন বাঁচালো। রুহি কান্না ভরা কণ্ঠে বলল, হ্যাঁ বাবা, ও আমাকে খুব ভালোবাসে, ওর পরিবারও খুব ভালো। শুধু আমি ওর থেকে 4 বছরের বড়, এই কারণে তুমি আমাদের সম্পর্ক মানবে না ভেবে আমি ওকে ছেড়ে চলে এসেছি, কিন্তু ও আমাকে ছাড়েনি। ও আমার জন্য এতটা করতে পারবে ভাবিনি। রুহির আব্বু রুহির মুখে এই কথা শুনে অবাক হয়ে গেলেন। তারপর বলে উঠলেন, রুহি, তুমি এমন একটা কাজ করবে আমি কখনো কল্পনাও করতে পারিনি। তোমার থেকে 4 বছরের ছোট একটা ছেলেকে তুমি ভালোবাসতে পারো কিভাবে? ভালোবাসা কোনোদিন বয়স দেখে হয় না আব্বু। মেনে নেবে না ভেবে আমি সরে এসেছিলাম এই সম্পর্ক থেকে, কিন্তু আমি ওকে ছাড়া থাকতে পারবো না। আমি আসলেই ওকে ভালোবাসি। এটা বলে রুহি বসে কান্না করতে লাগলো। আর এদিকে রুহির আব্বু মনে মনে ভাবতে লাগলো, ছেলেটা সৎ এবং খুব ভালো না হলে কি নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাকে বাঁচাতো? তবে আমার মেয়েকেও ভালো রাখবে। দেখি ছেলেটা সুস্থ হোক, তারপরে কথা বলবো। রুহির আব্বু মনে মনে এটা ভাবলো, কিন্তু তা প্রকাশ করলো না। রুহিকে কঠিনভাবে বলে উঠলো, তোমার মুখের থেকে এমন ধরনের কোনো কথা যেন না শুনি। আর রাকিব, তুমি ওকে বাসায় নিয়ে যাও এক্ষুনি। রুহির আব্বুর এমন কথা শুনে রুহি তার আব্বুর পায়ে ধরে বলে উঠলো, বাবা তুমি এরকম করো না, আমি কোথাও যাব না, আমি সিয়ামকে ছেড়ে কোথাও যাব না। রুহি, আমি তোমাকে যা বলছি তুমি তাই করো। আমি এক কথা বারবার বলতে পছন্দ করি না, সেটা কিন্তু তুমি খুব ভালো করেই জানো। রুহি খুব ভালো করে তার আব্বুর রাগ সম্বন্ধে জানে, তাই আর কোনো কথা না বলে রাকিবের সাথে বাসার উদ্দেশ্যে চলে গেল। কিন্তু তার মনটা পড়ে রইল হাসপাতালেই। রুহির আব্বু হাসপাতালে বসে আছে করিডোরে। এমন সময় তামিম আর সাগর চলে আসলো। রুহির আব্বু এটা দেখে বলে উঠলো, আরে তামিম, তুমি কোথা থেকে শুনলে? আমাকে রাকিব বলছে আব্বু, আর আমি সাগরকে বলছি, কারণ সিয়ামকে সাগরও এনে দিয়েছিল, যার জন্য আমি সিয়ামকে জানিয়েছি। আর সাগর সবটা শুনে বলল ও হাসপাতালে আসতে চায়, তাই ওকে সাথে করে নিয়ে এসেছি। বেশ ভালো করেছো। সাগরের সাথে আমার সিয়ামের সম্বন্ধে কিছু কথা আছে। রুহির আব্বুর মুখে এই কথা শুনে সাগর তো ভয় পেয়ে গেল। মনে মনে বলতে লাগলো, সিয়াম কি ধরা পড়ে গেছে নাকি আঙ্কেল? আমাকে কি জিজ্ঞাসা করবে? বাপরে, আঙ্কেলের যে রাগ, আমার তো ভয় করছে। সাগর এসব মনে মনে ভাবছিল। এমন সময় রুহির আব্বু বলে উঠলো, সাগর, আমি তোমাকে যা যা জিজ্ঞাসা করব তুমি সত্যি সত্যি উত্তর দেবে। যদি একটা কথাও মিথ্যা বলো তাহলে আমার সম্বন্ধে কিন্তু তুমি খুব ভালো করে জানো আমি কি করতে পারি। রুহির আব্বুর এমন কথা শুনে সাগর মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। রুহির আব্বু বলে উঠলো, সিয়াম, আসলে কে সিয়ামের আসল পরিচয় কি সত্যি করে বলো। রুহির আব্বুর মুখে এই কথা শুনে সাগর বুঝে গেল রুহির আব্বু সবকিছু জেনে গিয়েছে। অপরদিকে তামিম তো অবাক হয়ে গেল। তামিম কিছু বুঝতে না পেরে বলে উঠলো, বাবা তুমি কি বলছো? সিয়াম তো আমাদের বাসায় গার্ডের কাজ করে। সিয়াম আবার কি হবে? সিয়াম গরিব পরিবারের একটা ছেলে, ওর পরিচয় তো তুমি জানোই। আমরা যেটা জানি সেটা সম্পূর্ণ সত্যি না। তুমি এসব কি বলছো আব্বু? সাগর আমাকে মিথ্যা কথা বলেছে। তুমি সাগরের মুখ থেকেই শুনে নাও। তারপরে রুহির আব্বু সাগরকে ধমক দিয়ে বলে উঠলো, কি হলো? তোমাকে তো আমি কিছু প্রশ্ন করেছি নাকি? কথা বলছো না কেন? এবার সাগর চরম ভয় পেয়ে গেল। তারপর আস্তে আস্তে বলতে লাগলো, আসলে মানে আঙ্কেল হয়েছেটা কি? আমি তোমাকে আমতা আমতা করতে বলিনি, যা সত্যি সেটা বলতে বলেছি। তুমি কি কথা বুঝতে পারছো না? জি আঙ্কেল, আমি বুঝতে পেরেছি। আমি আপনাকে সব ঘটনা খুলে বলছি। তারপরে সাগর রুহির আব্বু আর রুহির ভাইয়ের সব ঘটনা প্রথম থেকে খুলে বলল। সব ঘটনা শোনার পর রুহির আব্বু বলে উঠলো, তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। সাগর, তুমি আমাকে খুব ভালো করেই চেনো, তারপরও তুমি আমার সাথে এরকম মিথ্যা কথা বলে ওকে আমার বাসায় ঢুকিয়েছো। এর জন্য আমি তোমাকে কত বড় শাস্তি দিতে পারি তুমি কি জানো? সাগর মাথা নিচু করেই উত্তর দিল, আঙ্কেল, আপনি আমাকে যা শাস্তি দিবেন আমি মাথা পেতে নিব। কিন্তু একটা সত্যি কথা কি জানেন, আমার বন্ধু আসলে আপনার মেয়েকে অনেক ভালোবাসে। নাহলে সেই ঢাকা শহর থেকে এখানে এসে মিথ্যে পরিচয় দিয়ে আপনাদের বাড়িতে সামান্য গার্ডের কাজ করতো না। না আপনাকে ঝুঁকি নিয়ে বাঁচাতো, আপনার মেয়েকেও ভালোবাসে বিধায় আপনাকে বাঁচিয়েছে। নিজের জীবনে পরোয়া না করে তারপরে যদি আপনি ওর উপর রাগ করেন বা আমার উপরে রাগ করেন, আমার কিছুই বলার নেই। সাগরের কথাগুলো রুহির আব্বু এবং রুহির ভাই দুজনেই মন দিয়ে শুনলো। তারপর রুহির ভাই সাগরকে বলে উঠল, সাগর, আমি তোমার থেকে এটা আশা করিনি। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, তুমি আমার বিশ্বাসের মর্যাদা রাখলে না।
ভাই আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি, শুধু আমার বন্ধুকে একটু সাহায্য করেছি। আমার বন্ধুকে আপনাদের কোনো ক্ষতি করেছে? আমার বন্ধু তো আপনাদের বোনকে ভালোবাসে, আপনারা মেনে নেবেন না বিধায় তো সেই রাস্তা বের করেছে, তাছাড়া তো আর কোনো উপায় ছিল না। সাগরের কথা শুনে রুহির ভাই আর কিছু বলল না। রুহির আব্বু বলে উঠল, আচ্ছা এসব কথা এখন থাক, এখন শুধু আমি চাই যে ছেলেটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, তারপরে যা সিদ্ধান্ত নেওয়া যাবে। রুহির আব্বুরা সবাই দাঁড়িয়ে কথা বলছিল, এমন সময় ডাক্তার এসে বলল, আলহামদুলিল্লাহ, আপনার রুগী এখন রেসপন্স করছে। ব্লাডটা দেওয়ার পর অনেকটাই রেসপন্স করছে। আপনাকে অনেক ধন্যবাদ সময় মতো ব্লাডটা দেওয়ার জন্য। আপনি হয়তো ব্লাড না দিলে ছেলেটা বাঁচত না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ডাক্তার সাহেব। সিয়ামের জ্ঞান ফিরতে কতক্ষণ লাগবে? ওনাকে ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে, কালকে সকালে আসবেন। কাল সকালের মধ্যে ওনার জ্ঞান ফিরে আসবে আশা করি। তাহলে আপনি বলছেন ডাক্তার আর কোনো বিপদ নেই, তাই তো? এখন আপাতত উনি বিপদমুক্ত। আপনারা নিশ্চিন্তে বাড়ি চলে যেতে পারেন, কালকে আসবেন। ঠিক আছে ডাক্তার, তাহলে ওকে একটু দেখে শুনে রাখবেন, কালকে আমি সকাল সকাল চলে আসবো। এই বলে রুহির আব্বুরা সবাই চলে গেল তাদের বাসার, সাথে সাগরও গেল। সাগর সোফায় বসে আছে, তার সামনে বসে আছে রুহির আব্বু। রুহির আব্বু রুহিকে ডেকে পাঠালো। রুহি নিচে এসে তার আব্বুর সামনে দাঁড়ালো। রুহির আব্বু রুহিকে প্রশ্ন করলো, রুহি, আমি তোমাকে বলছি একটা কথা, তুমি সিয়ামকে ভুলে যাও। সিয়াম তোমার 4 বছরের ছোট, ওর সাথে কখনো তোমার বিয়ে হতে পারে না। এই সম্পর্কটা আমি মেনে নিব না। তোমার বিয়ে হবে আমার বন্ধুর ছেলের সাথে, সেটাও 7 দিনের মধ্যেই। রুহির আব্বুর মুখে রুহি এই কথা শুনে তো অবাক হয়ে গেল। তাহলে কি সিয়াম এত কিছু করলো, তারপরেও রুহি কি সিয়ামকে হারিয়ে ফেলবে? রুহি এই সবই ভাবছিল। তারপর তার আব্বু বলে উঠল, বাবা প্লিজ তুমি এমন কাজটা করো না। আমি সিয়ামকে খুব ভালোবাসি, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। তুমি সব বুঝো কেন এমন করছো? আমি যেটা বলেছি সেটাই হবে। আমার কথার উপরে কোনো কথা বলতে পারবে না। যাও, রুমে যাও, গিয়ে বিয়ের প্রস্তুতি নাও। আর হ্যাঁ, আমার অনুমতি ছাড়া বাড়ি থেকে 1 পাও তুমি বের হতে পারবে না। বাবা প্লিজ এরকম করো না, আমি মরে যাব। কিন্তু সত্যি। সে ব্যবস্থা আমি করে ফেলেছি। তামিম, এই মেয়েটাকে ডেকে আনতো। রুহির আব্বুর কথা শুনে তামিম গিয়ে বাইরে থেকে একটি মেয়েকে ডেকে নিয়ে আসলো। তারপর রুহির আব্বু রুহিকে বলে উঠল, এই মেয়েটা এখন থেকে তোমার সাথে সব সময় থাকবে। তোমার বিয়ের আগের দিন তারপরে তুমি শ্বশুর বাড়ি চলে গেলে এই মেয়েটা আমাদের বাড়িতে কাজ করবে। রুহির বাবার কথা শুনে রীতিমতো অবাক হয়ে গেল। তারপর বলল, বাবা আমি কিন্তু বড় হয়েছি, আমার যথেষ্ট বুদ্ধি হয়েছে। তুমি আমাকে এভাবে জোর করে বিয়ে দিতে পারো না। আমি কি পারি আর কি পারি না সেটা আমি তোমার থেকে শুনতে যাব না। তোমাকে আমি যেটা বলেছি তুমি সেটা করো, আমি যেন আর কোনো কথা না শুনি। রুহি আর কোনো কথা না বলে কান্না করতে করতে তার রুমে চলে গেল। রুহির পেছনে ওই মেয়েটাও চলে গেল তার রুমে। রুহি ওই মেয়েটাকে তার সাথে আসতে দেখে রেগে বলে উঠল, তুমি আমার রুমে কি করছো? আমার রুমে তোমাকে আসতে হবে না। তুমি আমার রুম থেকে বের হয়ে যাও। আমার সাথে তোমাকে থাকতে হবে না। আমি বাচ্চা নই যে তুমি আমাকে পাহারা দিয়ে রাখবা, বুঝতে পেরেছো? রুহির কথা শুনে মেয়েটি মাথা নিচু করে উত্তর দিল, আমি দুঃখিত ম্যাডাম, আমাকে এই কাজের জন্যই স্যার রেখেছে। আপনাকে সবসময় চোখে রাখা আমার দায়িত্ব। আমি আপনার রুম থেকে বের হয়ে যেতে পারবো না। আপনার যদি কিছু লাগে আপনি আমাকে বলুন, আমি সেই কাজটা করে দিচ্ছি। রুহি খুব ভালো করে বুঝতে পারলো সে কিছু বললে কোনো কাজ হবে না, তাই সে চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে কান্না করতে লাগলো আর মনে মনে বলতে লাগলো, সিয়াম তুমি কোথায়? তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমার কাছে ফিরে এসো। আমাকে যে বাবা জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে, আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না। এইভাবেই কেটে গেল সেই দিনটা। পরদিন সকালবেলা তামিম আর রুহির আব্বু চলে গেল হাসপাতালে। সাগর আছে। প্রথম গিয়ে রুহির আব্বু ডাক্তারের সাথে কথা বললো। ডাক্তার জানালো সিয়ামের জ্ঞান ফিরেছে, তাই রুহির আব্বুকে কেবিনে চলে গেল সিয়ামের সাথে দেখা করতে। রুহির আব্বু ঢুকে দেখলো সিয়াম শুয়ে আছে। রুহির আব্বু সিয়ামের পাশে দাঁড়াতেই সিয়াম আস্তে করে বলে উঠল, স্যার আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি এখন কেমন আছো? আর আমার জন্য কি কেউ এত রিস্ক নেয়, নাকি নিজের জীবন ঝুঁকিতে ফেলে? আপনি আমার বাবার বয়সী। আপনার জায়গায় যদি আমার বাবা থাকতো তাহলে আমি এই কাজটাই করতাম। সিয়ামের এই কথা শুনে রুহির আব্বু কোনো কথা ছাড়াই বলে উঠল, ভালোবাসো তুমি আমার মেয়েকে? রুহির আব্বুর মুখে এই কথা শুনে রুহি চুপ করে রইল।
সে কি উত্তর দিবে বুঝতে পারলো না। তারপর রুহির আব্বু বলে উঠল, ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমি সব কিছুই জেনে গেছি। কিন্তু তোমাকে একটা কথা বলি, আমি তোমার সাথেই রুহির বিয়ে দেব, কিন্তু তুমি রুহিকে এটা বলতে পারবে না রুহি আমার কথা না শুনে তোমার মতো একটা পিচ্ছি ছেলেকে ভালোবেসেছে, তার শাস্তি ওকে দেব। তাই ওকে জানাইনি যে তোমার সাথে ওকে বিয়ে দেব। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, তোমার সাথে রুহিকে বিয়ে দেব, কিন্তু তোমার বাবা মার নাম্বারটা দাও। তোমার বাবা মাকে আসতে বলবো আমাদের এখানে, ওদের উপস্থিতিতে তোমাদের বিয়ে হবে। রুহির আব্বুর মুখে এই কথা শুনে সিয়াম অবাক হয়ে গেল। ওর যেন বিশ্বাসই হচ্ছে না, সে কি সত্যি রুহিকে নিজের করে পাবে? এটা ভাবতেই সিয়ামের চোখের পানি বের হয়ে গেল। এটা দেখে রুহির আব্বু বলে উঠল, আমার বিশ্বাস আমার মেয়েকে তুমি খুব ভালো রাখবে। তোমার সততা, তোমার পরিশ্রম আমাকে সেটা বিশ্বাস করতে বাধ্য করেছে। তাই আমি সমাজের বিরুদ্ধে গিয়েও তুমি আমার মেয়ের 4 বছরের ছোট হওয়ার সত্ত্বেও তোমাদের বিয়েটা দিব। তুমি আমার বিশ্বাসের মর্যাদাটা তুমি রেখো। সিয়াম আস্তে আস্তে রুহির আব্বুর উদ্দেশ্যে বলল, স্যার আমি আপনাকে কথা দিলাম, আমি আমার সাধ্য মতন রুহিকে সুখে রাখার চেষ্টা করব, কখনো ওকে কষ্ট করতে দিব না। আমাকে স্যার বলতে হবে না, আমাকে এখন থেকেই আব্বু বলার চেষ্টা করো। আর হ্যাঁ, তোমার বাবা মার নাম্বারটা যদি দিতে খুব ভালো হতো আর কি। সিয়াম আস্তে আস্তে করে ওর বাবার নাম্বারটা দিয়ে দিল রুহির আব্বুকে। রুহির আব্বু নাম্বারটা নিয়ে কেবিন থেকে বের হয়ে আসলো। তারপর কেবিনে ঢুকলো সাগর। সিয়াম সাগরকে দেখে অবাক হয়ে গেল, আস্তে আস্তে বলে উঠল, তুইও চলে এসেছিস? তার মানে তুই রুহি আব্বুকে সব বলে দিয়েছিস, তাই না? সরি দোস্ত, কোনো উপায় ছিল না বলে রুহির আব্বুর যে রাগ আমাকে মনে হয় না বললে মেরেই ফেলতো। তোর তো এখন ঈদ লেগে যাওয়ার কথা, রুহির সাথে তো তোর বিয়ে হচ্ছে, বাট রুহি সেটা জানে না। তাড়াতাড়ি সুস্থ হ শালা, তোর বিয়েতে কবজি ডুবিয়ে খাবো। কালকে থেকে আমি অনেক টেনশনে ছিলাম। এইভাবে দেখতে দেখতে কেটে গেল 3টা দিন। আজকে শিয়ামের ছুটি দিয়ে দিয়েছে। শিয়াম বাড়ি ফিরে এসেছে, সেজন্য রুহির আম্মু আর রুহির ভাবি মিলে রান্না করেছে শিয়ামকে খাওয়ানোর জন্য। অপরদিকে রুহির আব্বু শিয়ামের আব্বু আম্মুর সাথে কথা বলেছে, তারাও আজকে বিকালের মধ্যে চলে আসবে রুহিদের বাসায়। কিন্তু রুহি এখন এইসবের কিছুই জানে না। রুহি আজ 3 দিন ঘর থেকে কোথাও বের হয় না, ঠিক মতো খাওয়া দাওয়া করে না, শুধু কান্নাকাটি করে। বাড়ির সবাই বিষয়টা জানলেও রুহির আব্বু করা আদেশ এই বিষয়ে যেন রুহিকে কিছু টের না পায়, তাই সবাই বাধ্য হয়ে চুপ করে আছে। শিয়ামকে বাড়িতে নিয়ে এসে রাকিবের রুমে নিয়ে আসা হলো। তারপর শিয়াম ফ্রেশ হয়ে নিল। রাকিব ওকে সাথে করে নিয়ে খাবার টেবিলে আসলো। অপরদিকে রুহির ভাবি গেল রুহিকে ডাকতে। রুহির দরজার কাছ থেকেই বলে উঠল, রুহি তুমি বাইরে এসো, খাবার খাবে না? সিয়াম এসেছে, দেখো সিয়াম খাবার টেবিলে বসে আছে। রুহির ভাবির এই কথা শুনে দ্রুত রুম থেকে বের আসলো। এটা দেখে তার ভাবি বলল, আজ 3 দিন ধরে আমরা তোমাকে বলছি ঘরে থেকে বের হলে না, যেই সিয়ামের কথা বলছি অমনি বের হয়েছে, তাই না? রুহি তার ভাবির কথা শুনে মাথা নিচু করে রইল। তারপর আস্তে আস্তে তার ভাবিকে জিজ্ঞেস করলো, খাবার টেবিলে কি আব্বু আছে? ভাবি, আমি একটু সিয়ামকে দেখতে যাব, কেমন আছে এখনো? দেখো রুহি, আর কয়েকদিন পর তোমার সাথে অন্য একজনের বিয়ে, তুমি ওর উপর আর মায়া বাড়িও না। আচ্ছা ভাবি, ঠিক আছে, আমি টেবিলে যাব না, আমি একটু দূর থেকে ওকে একবার দেখবো, প্লিজ না করো না। আচ্ছা ঠিক আছে, সেটা মানতে পারি, কিন্তু আমার একটা কথা শুনতে হবে, শুনবে তো? কি কথা ভাবি, বলো। আমি এখন তোমার রুমে খাবার দিয়ে যাব, সেই সব খাবার তোমাকে খেয়ে উঠতে হবে। না, আমার খেতে ইচ্ছে করছে না, আমি এখন খাবো না। ঠিক আছে, তাহলে আর কি, আমাকে তুমি দেখতে পেলে না, কি করার, তুমি যেহেতু আমার কথা শুনলে না। এটা বলে রুহির ভাবি চলে যেতে লাগলে রুহি পেছন থেকে বলে উঠল, ভাবি আমি তোমার কথা শুনবো। রুহির এমন কথা শুনে তার ভাবি মুচকি একটা হাসি দিল। তারপর পেছন ফিরে বলল, আচ্ছা ঠিক আছে, যাও, সিঁড়ির কাছে গিয়ে দাঁড়াও, তুমিও সিয়ামকে দেখতে পাবে। আর আমি খাবার নিয়ে এসেছি, খবরদার না করবে না, কিন্তু তাহলে খবর আছে। ঠিক আছে। এই বলে রুহির ভাবি চলে গেল খাবার আনতে। আর রুহি চলে গেল সিঁড়ির কাছে দাঁড়িয়ে সিয়ামকে দেখতে লাগলো। সিয়ামকে দেখে তার ভেতরের কান্নাগুলো যেন দলা পাকিয়ে যাচ্ছিল। রুহি আর সহ্য করতে না পেরে দৌড়ে তার রুমে গিয়ে কান্না করতে লাগলো। তারপর রুহির ভাবি খাবার নিয়ে এসে জোর করে রুহিকে খাইয়ে দিল। সিয়ামও খাওয়া দাওয়া করে রুমে চলে গিয়ে রেস্ট নিতে লাগলো। বিকেলের দিকে সিয়ামের বাবা মা ভাই সবাই চলে আসলো। সিয়ামকে অসুস্থ অবস্থায় দেখে সিয়ামের আম্মু বলে উঠল,
বাবা তোর কি হয়েছে? আমাকে তো কেউ কিছু বলেনি। কিভাবে কি হলো আমি কিছুই বুঝতে পারছি না। আরে আম্মু, তুমি চিন্তা করো না, আমার তেমন কিছু হয়নি। তুমি কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই এখন বেশি কথা তাহলে বলিস না, তুই রেস্ট কর বাবা, পরে তোর সাথে কথা বলবো। ঠিক আছে আম্মু, তাহলে আমি একটু ঘুমিয়ে নেই, তারপর তোমাদের সাথে কথা বলবো, কেমন? তারপর সিয়াম নিজের রুমে শুয়ে রেস্ট নিতে লাগলো। অপরদিকে সিয়ামের আব্বু আম্মু ও রুহির আব্বু আম্মু ড্রয়িং রুমে বসে কথা বলছেন। রুহির ভাই ভাবিও সেখানে উপস্থিত আছে। রুহির আব্বু বলে উঠলো, দেখেন ভাইজান, আপনাদের তো সব ঘটনা আমি খুলেই বলেছি। এখন আপনাদের কি সিদ্ধান্ত? আপনারা কি আমার মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে দিবেন? রুহির আব্বুর এই কথা শুনে সিয়ামের আব্বু বলে উঠলো, আমার ছেলে যেটাতে খুশি থাকবে আমরা সেটাই করব। আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিতে আমাদের কোনো সমস্যা নেই। সিয়ামের আব্বুর এই কথা শুনে সবাই খুশি হয়ে গেল। তারপর সবাই হাসি মুখে মিষ্টি মুখ করলো। 7 দিন পর রুহি আর সিয়ামের বিয়ে ঠিক হলো। এই 7 দিন সিয়াম অনেকটা সুস্থ হয়ে যাবে। এইভাবে দেখতে দেখতে কেটে গেল 7টা দিন। সিয়ামের আব্বু আম্মু রুহির বাসায় ছিল। রুহি এই 7 দিন সিয়ামের সাথে কথা বলার অনেক চেষ্টা করেছে, কাছে আসারও অনেক চেষ্টা করেছে, কিন্তু সিয়াম রুহিকে পুরোপুরি ইগনোর করেছে। সিয়ামের এমন ব্যবহারে অনেক কষ্ট পেত রুহি, কিন্তু কিছু বলতে পারতো না। আজকে সিয়াম আর রুহির বিয়ে, পার্লারের মেয়েরা রুহিকে সাজাচ্ছে, অপরদিকে সিয়ামকে সাগর সাজাচ্ছে। ওদের দুজনকে সাজানো শেষ হলে দুজনকে রুম থেকে রেখেই বিয়ে পড়ানো হলো। বিয়ে পড়ানো সম্পূর্ণ হলে কাজী তার পাওনা টাকা নিয়ে চলে গেল। রুহি এখনো জানে না তার বিয়ে সিয়ামের সাথেই হয়েছে। রুহিকে তার বাড়ির লোক বলেছে পরশুদিন রুহি শ্বশুরবাড়ি যেতে পারবে। রুহি আর কোনো কথা জবাব দেয়নি, কারণ রুহির মন ভালো নেই। সে সিয়ামকে হারিয়ে ফেলেছে, এজন্য দুঃখে মরে যাচ্ছে। প্রায় রাত 12টা। রুমের দরজা খোলার আওয়াজ হলো। রুহি কোনো কথা না বলে মাথা নিচু করে বসে রইল। সিয়াম দরজাটা লাগিয়ে রুহির কাছে আসতেই রুহি মাথা নিচু করেই বলে উঠল, দেখুন, আমি আপনাকে ভালোবাসি না, আমি অন্য একজনকে ভালোবাসি। আমি আপনাকে বাধ্য হয়ে বিয়ে করেছি। প্লিজ আপনি আমার কাছে স্বামীর অধিকার চাইবেন না। আমি স্বামীর অধিকার চাইবো না তো কে চাইবে, মাই ডিয়ার সিনিয়র বউ? রুহি সিয়ামের কণ্ঠস্বর শুনে অবাক হয়ে গেল। ওপরে তাকিয়ে সিয়ামকে দেখতে পেয়ে সে আর বেশি অবাক হয়ে গেল। রুহি অবাক কণ্ঠে সিয়ামকে বলে উঠল, সিয়াম, তুমি এখানে আমার রুমে তুমি কি করছো? ও মা, এটা কেমন কথা? আমার বাসর ঘরে আমি থাকবো না তো কে থাকবে শুনি? সিয়ামের কথা শুনে রুহি কিছু বুঝতে পারলো না, তাই রুহি সিয়ামকে প্রশ্ন করলো, মানে তুমি কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না। মানে হচ্ছে তোমার সাথে আমারই বিয়ে হয়েছে, আর এখন তুমি আমার সিনিয়র একমাত্র বউ। কি বলছো? এটা কিভাবে সম্ভব? এটা কি সত্যি না আমি স্বপ্ন দেখছি? না ম্যাডাম, এটাই সত্যি। আপনি কোনো স্বপ্নই দেখছেন না। এখন কাছে আসুন তো, আপনাকে একটু আদর করি। অনেক দিন হলো আপনাকে আদর করতে পারি না। আজকে কিন্তু আপনার কোনো বারণ শুনবো না, মন ভরে আপনাকে আদর করব। সিয়ামের এমন কথা শুনে রুহি লজ্জা পেল। তারপর সিয়াম ওকে বলে উঠল, এখনই লজ্জা পাচ্ছ? এখনো তো কিছুই শুরুই করলাম না। এই বলে রুহিকে টান দিয়ে তার কাছে নিয়ে এসে তার ঠোঁট দুটো দখল করে নিল। প্রায় 10 মিনিট পর ওকে ছেড়ে দিয়ে বিছানায় ফেলে দিল। তারপর তারা হারিয়ে গেল ভালোবাসার অন্য একটা জগতে। আর আমাদের জানতে হবে না। চলুন আমরা এখন বিদায় নিই। অন্যের বাসর দেখতে হয় না, ওরা ওদের মতো বাসর করতে থাকুক। আর হ্যাঁ, গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।